হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানেও কিন্তু যাত্রীরা ধৈর্য ধরছেন এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিমানবন্দর চালু করার ব্যাপারে বিমান উপদেষ্টা ইতিমধ্যেই কথা বলেছেন। বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি বলেছেন যে যত দ্রুতই সম্ভব বিমানবন্দর চালু করা হবে এবং এই জরুরি অবস্থা কাটিয়ে ওঠার জন্য। আর আমরা এখন যে জায়গাটিতে আছি এখান থেকে কিন্তু বাউনিয়া থেকে আমরা যখন প্রথমে এখানে আসি আগুনের তীব্রতা কিন্তু অনেক বেশি ছিল, তবে এখন তীব্রতা কিছুটা কমে গেছে। অর্থাৎ এখন কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এমন বলা যাবে কিনা নিশ্চিত না, তবে আগুনের তীব্রতা যে কমে গেছে এটা কিন্তু আমরা এখান থেকে আমরা ধারণা করতে পারছি। আমরা বিকেল থেকে এখানে ছিলাম, তখন থেকে আমরা দেখেছি আমরা যখন এখানে আসি সেখানে বিমান বাংলাদেশের হচ্ছে 787 যে বোয়িং 787 এর যে ফ্লাইটটি ছিল সেটি কিন্তু সেই কার্গো গুদামের খুব কাছে ছিল। সেখান থেকে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে খুব দ্রুতই কিন্তু সেই বিমানটিকে আসলে জরুরি ভিত্তিতে কিছুটা নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। তারপর অনর্গল এখান থেকে আগুন জ্বলছিল, আগুনের সেই ফুলকি উত্তাপ বা রং কিন্তু আমরা দেখেছি যে আকাশ অবধি ছড়িয়ে গিয়েছিল এবং একই সাথে যে এখানকার রানওয়ে রয়েছে সেই রানওয়ের বাতিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এ পর্যায়ে কিন্তু পুনরায় কয়েক পর্যায়ে বন্ধ এবং চালুর পরে তৃতীয় পর্যায়ে কিন্তু আবারও কিন্তু রানওয়ে যে বাতি সেটি চালু করা হয়েছে। আমরা দেখেছি যে আশেপাশের যে নিরাপত্তা ব্যবস্থা, যদিও বা এই দিকটাতে আসলে মূল যে টার্মিনাল রয়েছে সেখানে যাওয়ার খুব বেশি পথ নেই, পুরোটাই হচ্ছে অন্যদিকে, আমরা ঠিক উল্টো দিকে আছি। কিন্তু এদিকেও আসলে যারা রয়েছেন, যারা রানওয়েতে বিভিন্ন সময় কাজ করে থাকেন তারাও কিন্তু পুনরায় রানওয়ে পরিদর্শন করছেন এবং তারাও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য কাজ করছেন এবং ইতিমধ্যে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, অর্থাৎ প্রায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় 5 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এবং এই সময়টাতে আপাতত দৃষ্টিতে আগুনের উত্তাপ কিছুটা কমে গেছে এমনটাই আমরা জেনেছি। এবং আমরা বিকেল থেকে দেখছিলাম যারা যাত্রীরা রয়েছেন তারা আসলে নিজেদের ভোগান্তিতে পড়েছেন, কারণ অনেক রোগীকেও দেখেছি যারা আসলে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যাবেন, আমরা জেনেছি বিভিন্ন সময়ে। তবে যে বিষয়টি বলতে চাই, যেহেতু আগুনটি ছিল মূলত একটি কার্গো গুদামে, অর্থাৎ কার্গো গুদামে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন সম্বলিত যে ধোঁয়া রয়েছে, কালো ধোঁয়া, সেটি ছড়িয়ে পড়ে। এটা কিন্তু বেশ ঝুঁকির কারণ ক্ষেত্র বিশেষে হয়ে থাকে, আমরা তেমনটাই দেখেছি এবং আমরা জেনেছি যে যেহেতু পোশাক শিল্পের একটা বিষয় রয়েছে, পোশাক শিল্পের কাঁচামাল থেকে শুরু করে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, যারা আসলে বিভিন্নভাবে আসলে কার্গোর সাথে সম্পৃক্ত রয়েছেন, তারাও আসলে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু পোশাক শিল্পের কাঁচামালই না, পাশাপাশি পোশাক শিল্পকে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় তারও কিন্তু কিছু অংশ আসলে এখানে এই কাস্টমসের মাধ্যমে এই কার্গোগুলো এখানে এসে থাকে। সেক্ষেত্রে আসলে একটা ঝুঁকির বিষয় ছিল। যেহেতু সংকটটা একটা জাতীয় পর্যায়ে সংকট হয়েছে, এর কারণে আমরা দেখেছি যে বিমান ঢাকার বদলে আমরা দেখেছি যে চট্টগ্রামে, একই সাথে সিলেট এবং কলকাতাতেও বেশ কিছু ফ্লাইট নেমেছে, এমন তথ্য আমাদের হাতে চলে এসেছে। তো সেই জায়গা থেকে আসলে সামরিক পর্যায়ে যে বাহিনীগুলো রয়েছে, নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার থেকে শুরু করে সম্মিলিত একটা প্রয়াস কিন্তু আমরা দেখেছি। এখন যেমনটা আপনারা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু লাল আগুনের দেখা যাচ্ছে, এখনো কিন্তু লাল আগুনের যে ফুলকি বা যে লাল রং সেটি দেখা যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু যদিও বা আমরা অনেক দূরে রয়েছি কিন্তু এখান থেকেও কিন্তু আমরা স্পষ্টভাবে পুরো বিষয়টা দেখতে পাচ্ছি যে সেই লাল আভা এবং ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত জ্বলছে। অর্থাৎ আগুনের ভয়াবহতা কতটুকু প্রকট ছিল সেটা কিন্তু অনুধাবন করা যাচ্ছে। যেহেতু আমরা খুব দূরে রয়েছি কিন্তু এখান থেকেও যে আগুনের যে ঝাঁজ সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু আমরা স্পষ্টভাবে আসলে সেই বিষয়টি অনুভব করতে পারছি। আর যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্সির বিভিন্ন বিমান আসলে এই পথে যাতায়াত করে এবং যাত্রী থেকে শুরু করে আসলে আন্তর্জাতিক যোগাযোগ রক্ষার অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পথই বলা হয়ে থাকে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেক্ষেত্রে আসলে এই বিমানবন্দরকে ঘিরে যখনই আগুন লেগেছে, যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তখন থেকেই কিন্তু শক্তভাবে আসলে সেই নিরাপত্তা, একই সাথে আগুন নির্বাপনের যে কার্যকলাপ সবকিছু আমরা দেখেছি। এবং আরেকটি তথ্য দিতে চাই, আমরা দেখেছি যে শুরুতে 5টি ইউনিট আসলেও তারা কিন্তু খুব দ্রুততার সাথে জানিয়ে দেয় যে সময় যত বেড়ে যাবে আসলে এখানে আসলে ভয়াবহতারা বাড়তে পারে। এই সংখ্যার জায়গা থেকে কিন্তু তারা আরও 16টি ইউনিটকে আহ্বান জানায় এবং সর্বশেষ আমরা জেনেছি যে 13টি স্টেশনের প্রায় 37টি ইউনিট কিন্তু এখানে যুক্ত হয়েছিল এবং তারা সম্মিলিতভাবে কাজ করেছিল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা রয়েছে তাদেরকেও আসলে কোনোভাবেই তাদের কৃতিত্বকে কোনোভাবেই আসলে ফেলে দেওয়ার মতো নয়। আমরা দেখেছি যে যারা উৎসুক জনতা রয়েছেন, যেহেতু
আগুন যেখানে ধরেছে যে কার্গো ভিলেজে, সেই ভিলেজ থেকে বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল সেটিও খুব বেশি দূরত্ব নয়। যদি আমরা বলি পায়ে হাঁটা পথে 100 মিটার বা 150 মিটারের মধ্যেই হচ্ছে, 200 মিটারের মধ্যেই হচ্ছে সেই ভিআইপি টার্মিনাল। তো এই জায়গাটাতে আসলে খুব বেশি সাধারণ যারা জনগণ রয়েছেন, সাধারণ যারা মানুষজন রয়েছেন, তাদের আসলে খুব একটা প্রবেশের সুযোগ নেই। সেই জায়গা থেকে তারাও আসলে নির্দিষ্ট দূরত্ব থেকে আসলে খুব বেশি বেগ পোহাতে হচ্ছে এটি বলা যাবে না। আর পানির অপ্রতুলতার কথার বিষয়ে আমরা কথা বলছিলাম, আমরা তখন দেখেছি যে আসলে এখানে খুব বেশি পানির অপ্রতুলতার বিষয় সৃষ্টি হয়নি, কিন্তু যেহেতু আগুনটা খুবই ভয়াবহভাবে ধরেছে, খুবই প্রকট আকার ধারণ করেছে, এজন্যই আসলে এই 5 থেকে 5.5 ঘন্টার একটা প্রয়াসের বিষয় কিন্তু আমরা দেখেছি। এখনও কিন্তু ফায়ার সার্ভিসের যে সর্বোৎকৃষ্ট যে তাদের যে ইউনিটগুলো রয়েছে, যে পরিষেবা রয়েছে, ফোমিং প্রযুক্তি থেকে শুরু করে পানির মাধ্যমে আগুন নেভানো, সব কিছুই কিন্তু এখন পর্যন্ত সক্রিয় অবস্থানে রয়েছে। বিমানগুলো কিন্তু এখনও রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে, তারাও নিরাপদ দূরত্ব থেকে চেষ্টা করছে। এবং আমরা দেখছিলাম যে থেমে থেমে নিয়মিত অনিয়মিত বিরতিতে কিন্তু আগুনের যে পরিমাণ সেটি কিন্তু বেড়ে যাচ্ছিল। ঠিক বিমানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বিমানের ওপাশে যে ল্যাম্পপোস্টগুলো ছিল, বড় বড় লাইটগুলো ছিল, হ্যালোজেন বাল্বগুলো ছিল, বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর জন্য সেই বাল্বগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু নতুন করে সেই বাল্বগুলোকে জ্বালানো হয়েছে, অর্থাৎ নতুন করে কিন্তু সেই বাতিগুলো জ্বলে উঠেছে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু একটা ইতিবাচকতার বার্তা পেলেও পেতে পারি যে যেহেতু বাতিগুলো জ্বলে উঠেছে, এতক্ষণ ধরে সংখ্যাজনিত কারণে সেই বাতিগুলোকে বন্ধ রাখা হয়েছিল, পুনরায় সেগুলোকে চালু করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে সতর্কতামূলক যে লাল বাতি রয়েছে সেটিকেও আমরা দেখতে পাচ্ছি। এদিকে রানওয়ের যে বাতিগুলো ছিল, সেই রানওয়ের বাতিগুলোও কিন্তু এখন পর্যন্ত জ্বলে উঠেছে। তো এই বিষয়গুলো কিন্তু একটি ইতিবাচক বার্তা দেয়। আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু ঢাকার পরিবর্তে বিভিন্ন বিভাগীয় শহর কিংবা অন্যান্য বিমানবন্দরগুলোতে বিমানগুলোর নামছে, সেক্ষেত্রে কিন্তু আসলে বিমান উপদেষ্টাও খুব দ্রুত বিমানবন্দর চালু করার একটা বিষয় বলেছেন। তো সেই জায়গা থেকে আমরা ধারণা করতেই পারি হয়তো বা একটা ইতিবাচক বার্তা আসবে। তবে বিষয়টি এমন নয় যে আগুন নির্বাপিত হয়েছে বা আগুন নিভে গেছে, এমনটিও নয়, কারণ আমরা এখন পর্যন্ত ধোঁয়া দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় বলাটা খুবই জরুরি, সেটাই হচ্ছে যে আমরা দেখেছি যে গেল কয়েকদিন ধরে আমরা দেখেছি যে অনিয়মিত বিরতিতে আমরা দেখেছি যে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, মিরপুরের রূপনগরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে একটি ওয়াশিং কারখানা ছিল, কাপড়ের, একই সাথে কেমিক্যাল কারখানা ছিল। এবং এর পাশাপাশি কয়েকদিন আগে আমরা গাজীপুরে দেখেছি যে সিলিন্ডার বিস্ফোরণের একটা জায়গা ছিল। সেই জায়গা থেকে যারা উদ্ধার কর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তাজনিত একটা সংখ্যার কথা আমরা জেনেছিলাম, কিন্তু সেই সংখ্যাকে কাটিয়ে সেই সংখ্যা উতরেই কিন্তু তারা এখানে সর্বাত্মকভাবে চেষ্টা করছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং একই সাথে যারা টার্মিনালে যে যাত্রীরা ছিলেন তারাও কিন্তু আসলে ধৈর্য ধারণ করছিলেন, কারণ তারাও জানেন যে একটা জাতীয় সংকটের মধ্যে রয়েছে, নিজেদের আসলে অনেক কিছুকেই আসলে ধৈর্যের শান দিয়ে থেকে তারাও কিন্তু অপেক্ষা করছেন কবে নাগাদ চালু হবে। কারণ যে সংকটটা হয়েছে এটি শুধু হচ্ছে অর্থনীতির উপর না, সব দিক থেকে আসলে দেশের সার্বিকভাবে আসলে মানুষের জীবনমানের উপরও কিছুটা প্রভাব ফেলতে পারে। কারণ এই বিমানবন্দরের যে কার্গোর যে গুদামের মধ্যে আগুন লেগেছে, এর সাথে কিন্তু আমাদের শিল্প বা আমাদের অর্থনীতির একটা বড় সম্পৃক্ততা রয়েছে। তো সেই জায়গা থেকে হয়তো বা পরবর্তীতে আমরা সেই যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা আসলে এখানকার স্টক হোল্ডার রয়েছেন, তাদের সাথে কথা বলে তারা হয়তো বা নিশ্চিত করতে পারবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি হয়েছে বা অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ কি, সেই বিষয়টাও হয়তো বা জানা যাবে। তবে যে পরিমাণে আসলে কার্বন নিঃসরণ হচ্ছিল বা যে পরিমাণে ধোঁয়া উঠছিল, আমরা বলছিলাম যে আমরা যখন পৌঁছাচ্ছিলাম তেজগাঁও থেকে, আমরা দেখেছি যে আকাশ কালো হয়ে গিয়েছে এবং আমরা এক্সপ্রেস হাইওয়ে রয়েছে সেখান দিয়ে আমরা যখন আসছিলাম তখন আমরা দেখেছি যে উপর থেকে কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি দেখা গেছে এবং সময়ের সাথে কিন্তু আগুন ক্রমান্বয়ে বেড়ে গেছে। প্রথম দিকে আমরা ভিআইপি টার্মিনালের সামনে থাকলেও পরবর্তীতে আমরা ঠিক বিমানবন্দরের উল্টো দিকে বাউনিয়া যে বটগাছ রয়েছে সেই বটতলার দিকে আমরা চলে এসেছিলাম এবং এখান থেকে যে আগুনের ভয়াবহতা কতটা প্রকট হতে পারে সেটা আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা রানওয়ের যে বাতি রয়েছে প্রত্যেকটা বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য জরুরি যে বাল্বগুলো রয়েছে, অর্থাৎ ল্যাম্পপোস্টের মতো বাল্বগুলো, হ্যালোজেন বাল্বগুলো, সেগুলোকেও নিভিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে যারা আসলে কর্তৃপক্ষ রয়েছেন, শুধুমাত্র কাস্টমসে কিংবা সেই কার্গো গুদামে তারা নন, এর আশেপাশেও যারা রয়েছেন তারা কিন্তু সবাই মিলেই কিন্তু আসলে একটা উৎকণ্ঠা ছিল, সবাই নিরাপদে একজন আরেকজনকে সহায়তা করার একটা চেষ্টা হয়েছে এবং সকল প্রকার আসলে ভেদাভেদ ভুলে জাতীয় সংকটে সবাই মিলে যখন সম্প্রীতির বার্তায় সবাই যখন এগিয়ে আসে, এটা যদিও বা
একটা ইতিবাচকতা, আসলে দেশের সংকটপূর্ণ এই সময়ে এই ইতিবাচকতা খুবই জরুরি। এখন যেমনটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ঘড়িতে সময় অনেক পেরিয়ে গেছে, অর্থাৎ ঘড়ির কাঁটা ঠিক ৮টা বাজতে চললো এবং এখন পর্যন্ত কিন্তু সেই আগুনের যে ভয়াবহতা সেটি আসলে কম হলেও এখনও যে আগুন নিভে গেছে এমনটা বলা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন বা দুরূহ। তবে আমরা যেমনটা জানতে পেরেছিলাম, যেহেতু বিকল্প পথে বিমানগুলোকে নামানো হচ্ছে, যেহেতু প্রত্যেক দিনই আসলে এই ঢাকার এই বিমানবন্দরে সবচেয়ে বেশি বিমান ওঠানামা করে, বলা হয়ে থাকে যে প্রতি সাড়ে আড়াই মিনিটে দেখা যায় যে একটি করে বিমান ওঠানামা করে। তো সেই জায়গা থেকে আসলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জননিরাপত্তা। এবং সেই জায়গা থেকে দেখেছি যে নিরাপত্তার জন্য আশেপাশের যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে মহাখালী থেকে উত্তরা পর্যন্ত বা টঙ্গী পর্যন্ত প্রত্যেকটা সড়কেই কিন্তু নির্দিষ্ট লেন ব্যবহার করা হয়েছে। আমরা সেই সড়কগুলোর প্রদক্ষিণ করেছি। আমরা দেখেছি যে যারা ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও দেখেছি যে তৎপরতার সাথে কাজ করবার জন্য যেন কোনো রকম সমস্যা না হয়। এবং একই সাথে আনসারের যারা সদস্য রয়েছেন, আমরা দেখেছি যেহেতু তেমন কঠিন হতাহতের খবর না থাকলেও আমরা দেখেছি যেহেতু কার্বনের ধোঁয়া কিংবা কেমিক্যালের বিভিন্ন প্রভাব বিভিন্ন সময় আসলে বিভিন্ন রকমের সংকট তৈরি করতে পারে। সেই প্রভাবের জায়গা থেকে আমরা দেখেছি যে অনেকেই আসলে সেই কার্বন নিঃসরণের ধোঁয়ায় শ্বাসযন্ত্রে আক্রান্ত হয়ে আসলে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি, আমরা নিজেরাও দেখেছি। তবে গুরুতর হতাহতের কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে জরুরি গাড়িগুলো সেগুলো আসলে একটু চলাচল করছে, একটু সরে যাচ্ছে, অর্থাৎ আগুনের প্রকোপ এখনো থাকলেও আসলে গাড়িগুলো নিরাপদ দূরত্ব থেকে কাজ করছে। আসলে যখন কোনো স্থানে আগুন ধরে বা কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আসলে আগুন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করে। কখনো দেখা যায় নির্দিষ্ট জায়গায় আগুন নেই, কিন্তু হঠাৎ করে যে সে আগুন ছড়িয়ে পড়বে না এমন কোনো অনিশ্চয়তা নেই। তো কিন্তু তবু এই অনিশ্চয়তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে গাথা, আসলে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, সবার প্রয়োজনেই তারা কিন্তু এখানে এক হয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যাদের দক্ষতাগত জায়গায় যদি বলতে চাই, আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে তারা কিন্তু সক্রিয়ভাবে কাজ করেছে, একাত্মতা জানিয়ে সবাই মিলেই কিন্তু এগিয়ে এসেছে। ঠিক আজকে যখন আসলে একটা বড় বিপর্যয়, মহা বিপর্যয়ের মধ্যে পুরো দেশ পড়েছে, আজকে কিন্তু আমরা দেখেছি যে এখানে আসলে সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছে। তবে আমরা বিস্ফোরণের কোনো শব্দ পাইনি। অনেকেই আসলে আমরা দেখছিলাম যারা ছিল আশেপাশে, অনেকেই আসলে ধারণা করছিলেন যে কেমিক্যাল জাতীয় কিছু আছে কিনা। তবে আমরা এমন কোনো বিস্ফোরণের কোনো শঙ্কা পাইনি বা এমন বিস্ফোরণের শব্দ আমাদের দিক থেকে আমরা পাইনি। তবে যে বিমানগুলো রয়েছে এই মুহূর্তে পুরো আমরা যেখানে রয়েছি এখান থেকে কিন্তু পুরো রানওয়েটাই আমরা দেখতে পাচ্ছি। আপাতত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787-এর দুটি বিমানকে আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আপনারা এখনও দেখতে পাচ্ছেন। সেই বিমানগুলো কিন্তু নিরাপদেই দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছিলাম সেই বিমানের সাথেও হয়তো বা কর্তব্যরত যারা রয়েছেন তারাও কিন্তু আসলে নিয়মিত বিরতিতেই আসলে সেই বিষয়গুলো দেখভালও করছেন। একই সাথে আমরা যে দিকটায় রয়েছি এই দিকেও আসলে বিমানের যে রানওয়ে যে পথ রয়েছে বা যে দিকটাতে জেট বিমানগুলো ওঠানামা করে সেই জিনিসগুলো আসলে বারবার দেখভাল করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে যতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে নিয়ে আসা যায়। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে যা পুড়ে যাওয়ার পুড়েই গেছে, নিঃশেষ হয়ে গেছে। এবং এই নিঃশেষ হয়ে যাওয়া মানে নিঃসন্দেহে জানেন যারা আসলে ব্যবসা করে থাকে এবং বাংলাদেশের পোশাক শিল্পটাকে সমুন্নত করে রাখেন, তাদের একটা বড় সংখ্যায় কিন্তু আসলে কার্গো নিয়ে যাওয়া আসা করেন। এবং কার্গো মূলত তিনভাবে নিয়ে যাওয়া হয়, একটা হচ্ছে জলের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে জলযানের মাধ্যমে, এবং আরেকটি হচ্ছে স্থলযানের মাধ্যমে, এবং আরেকটি বিমানের মাধ্যমে। এবং কার্গো বিমানগুলো একটু অন্যভাবে আসে, অর্থাৎ বিমানের সাথেও কার্গোর জন্য আলাদা একটা সেকশন থাকলেও কার্গো বিমানগুলো একটু অন্যভাবে আসেন এবং যাত্রীর পরিবর্তে কার্গোর যে পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে কাস্টমসে দেওয়া হয় এবং সেই কাস্টমসে দেওয়ার মাধ্যমেই কিন্তু সেখান থেকে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা হয়, পর্যালোচনা করা হয় এবং পর্যালোচনার পরেই কিন্তু আসলে সেই বিষয়গুলোকে ছাড়পত্রের মাধ্যমে যারা আসলে ক্রেতারা রয়েছেন, যারা আমদানিকারক রয়েছেন তাদেরকে দেওয়া হয়। একই সাথে শুধু আমদানির সাথে সম্পৃক্ততার পাশাপাশি আমি একটু রপ্তানির বিষয়টাও বলতে চাই। ঠিক পাশেই যে কার্গো ভিলেজ রয়েছে, ঠিক একই পাশেই যে কার্গো ভিলেজ, সেখানেও কিন্তু রপ্তানির বিষয়টাও রয়েছে এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে আমাদের অনেক রপ্তানি পণ্য রয়েছে যেগুলো আসলে বিশ্বের বিভিন্ন দেশে দেওয়া হয় এবং আদতে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে অর্থনীতির চাকা রয়েছে সেই চাকাকে সচল রাখা হয়। তো পুরো অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে বা আমাদের যেহেতু গুরুত্বপূর্ণভাবে আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করি, তো সব মিলে একটা
ভারসাম্য রক্ষা করার জন্য আসলে এই কার্গো ভিলেজ বা এই কার্গোর যে এই জায়গাগুলো রয়েছে বা কুরিয়ার সার্ভিস ব্যবস্থাকে সচল রাখবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই আবশ্যিক এই জায়গাটিতে যখন আগুন লেগেছে সেক্ষেত্রে আসলে এটি একটি শঙ্কার জায়গা তৈরি হতে পারে বা শঙ্কাটা তৈরি হবে না এমন কোনো বিষয় নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিমানগুলো দাঁড়িয়ে রয়েছে, এখন আমরা লাল আভা দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে আসলে লাল রং জ্বলছে এবং সেটি আসলে কোনোভাবেই আসলে কোনো ইতিবাচক বার্তা দিচ্ছে না। তবে যেহেতু অনেকটা আগুনের তেজ কমে এসেছে সেটা হয়তো বা কিছুটা আশার আলো আমাদেরকে শোনাচ্ছে। এবং আরেকটি বিষয় বলতে চাই যে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, এখানে আসলে বিভিন্ন দেশে বিভিন্ন এজেন্সিগুলো আসলে সেখানে বিমান নামায় এবং জরুরি ভিত্তিতে আমরা দেখেছি যে কলকাতা থেকে কিছু বিমান আসলে জরুরি ভিত্তিতে ফিরে গেছে। কাতারের একটি বিমানের আমরা তথ্য ইতিমধ্যে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে পিলসু যে বাতির মতো মিটির মিটির করে চলছে। আমরা দেখছিলাম যে পাখি উঠছে, অর্থাৎ পাখিরা সন্ধ্যার পরে যখন নিরে ফিরে যায় কিন্তু তারা কোনোভাবে ফিরতে পারছে না, কেননা যে কোনোভাবেই আসলে নিরে ফেরার মতো সুযোগ নেই। যেভাবে জাহাজ এবং ধোঁয়ার জাহাজ উড়ে যাচ্ছে, যেভাবে আগুনের উত্তাপ পুরো এলাকাটায় একটা শুনশান নীরবতা বলবো না, একটা ছমছমে থমথমে পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আসলে এই জায়গা থেকে নতুন করে স্বপ্ন দেখবার মতো যে সুযোগ, সেই সুযোগটা পাখি থেকে শুরু করে কোনো প্রাণী বা মানুষ কেউ আসলে সেই অর্থে পাচ্ছে না। কারণ যেভাবে আসলে আগুনের যে অগ্নিপিণ্ড বা যেভাবে আগুনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল, এটা কিন্তু উৎকণ্ঠা আতঙ্কর যে পর্যায়ে রয়েছে সেটিকে আসলে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। তবে সত্যিকার অর্থে প্রশংসা করতে হয় যে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী সহ যারা রয়েছেন তারা আসলে সম্মিলিতভাবে কাজ করেছেন। একই সাথে আমরা যারা গণমাধ্যমে কাজ করছি, আমরা যারা আসলে ক্যামেরার লেন্সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আমরাও আসলে নিরাপদ দূরত্ব থেকেই কাজ করেছি যেন কোনোভাবে আমাদের বিচরণ যেন কোনোভাবেই আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো রকমের সমস্যা না হয় এবং আমরা যেন নিরাপদে তথ্যগুলো সংবাদগুলো আপনাদের কাছে সরবরাহ করতে পারি। সেই জায়গা থেকে আমরা আসলে নিজেরাও আসলে নিরাপদ জায়গায় থেকে কাজ করার চেষ্টা করেছি এবং আমরা নিজেরাও আসলে দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখেছি যে শুধু ঢাকা না, ঢাকার পাশাপাশি শুধু সদরঘাট থেকেও দেখেছি যে ইউনিটগুলো রয়েছে তারা আসলে তৎপর ছিল। এদিকে টঙ্গী বা আরও দূরবর্তী যে ইউনিটগুলো ছিল তারাও কিন্তু নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ তৎপরতা জানিয়েছে। এবং বিমান কতটি নেমেছে এই বিষয়টি আমরা সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি, খোদ চট্টগ্রাম যে বিমানবন্দর রয়েছে সেখানেই প্রায় 12টিরও বেশি বিমান সেখানে ঢাকার পরিবর্তে সেখানে আসলে ল্যান্ডিং করেছে এবং স্বল্প পাল্লার অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইট যেগুলোকে বলা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন বিভাগীয় শহরে বা দেশের মধ্যে বিভিন্ন ফ্লাইটগুলো রয়েছে তারাও কিন্তু আসলে সাময়িকভাবে হচ্ছে ঢাকাগামী বা ঢাকামুখী যে ফ্লাইটগুলো ছিল সেগুলো কিন্তু সাময়িকভাবে স্থগিত অবস্থায় রয়েছে। তবে যাত্রীরা নিঃসন্দেহে জানেন যে একটি জাতীয় সংকট, তো এই সংকটের জায়গা থেকে নিজেদের ধৈর্যে শান দেওয়া, ধৈর্যকে লেজ টেনে লম্বা করা ছাড়া অন্য কোনো উপায় বা পন্থা আসলে আদতে এখানে নেই বলে তারা একদমই জেনেছেন। তবে এখন পর্যন্ত আমরা অনেক দূর থেকেও যেটা দেখতে পাচ্ছি, এখনও কিন্তু আগুন যে নিভে গেছে এমনটা না, এখনও ফায়ার সার্ভিসের বাতিগুলো জ্বলছে। এখনও কিন্তু দেখছি যে একটা কুঠুরির মধ্যে কিন্তু অনবরত বাতি জ্বলে যাচ্ছে, অর্থাৎ আগুন জ্বলে যাচ্ছে। এবং আরেকটি বিষয় বলি, যেহেতু কার্বনের একটি বিষয় রয়েছে, যেহেতু পোশাক বা আঁশ জাতীয় পণ্যগুলো কাঁচামালগুলো একদম কাঁচা অবস্থায় চলে আসে, প্রক্রিয়াকরণের বাইরে চলে আসে এবং দীর্ঘদিন ধরে রাখার জন্য, তো এখান থেকে আসলে প্রচুর পরিমাণে আসলে কার্বন নিঃসরণ হয় এবং যেগুলো আসলে অর্গানিক পণ্য, অর্থাৎ হচ্ছে যেগুলো আসলে জৈব যৌগজাত কার্বন সম্পৃক্ত থাকে, অর্থাৎ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের গঠনের সাথে হয়, এগুলো আসলে বিভিন্ন সময় ক্যাটেনেশন ধর্ম প্রয়োগ করে। ক্যাটেনেশন ধর্ম মানে হচ্ছে কার্বন বিভিন্ন সময় বিভিন্ন পদার্থের সাথে বিভিন্নভাবে রিয়াকশন করে এবং কার্বন বা অর্গানিক যে পণ্যগুলো রয়েছে এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্যাটেনেশন এবং এই কার্বন তার ক্যাটেনেশন ধর্মের জন্য কিন্তু খুবই বিখ্যাত। তো সেই জায়গা থেকে কার্বন কখনো অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড, কখনো সেটা স্বল্পতা তৈরি হলে সেটা কার্বন মনোঅক্সাইড তৈরি করে এবং এই কার্বন মনোঅক্সাইড কিন্তু অ্যাসিড বৃষ্টি কিংবা ত্বকের জন্য খুবই ক্ষতিকর একটা ভূমিকা পালন করে বলে আমরা জানি। তো এই জায়গা থেকে আসলে যারা কাজ করছেন সুরক্ষার বিষয়টি নিশ্চিত খুবই জরুরি ছিল। আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসে যারা ছিলেন তারা কিন্তু সবাই মিলে গগলস ব্যবহার করেছিলেন যেন শ্বাসরুদ্ধের ব্যবস্থাটি না হয়। আমরা এখন যেহেতু রাত 8টা পেরিয়ে গেছে, অর্থাৎ ঘটনার প্রায় 6 ঘন্টা, অর্থাৎ সপ্তম ঘন্টার দিকে আমরা পদার্পণ করছি, এখন পর্যন্ত কিন্তু দেখছি যে আগুন জ্বলছে। এখন পর্যন্ত আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেমের কেন্দ্রবিন্দুতে যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু আমরা এখন আবছাভাবে আগুনের যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রকোষ্ঠগুলোর ভেতরে আসলে যে কাপড়গুলো ছিল, যে কাঁচা মালগুলো ছিল, এগুলো আসলে কোনো অর্থেই শুধু আর্থিক যে এমনটা না, অনেকের আসলে জীবন বা জীবন জীবিকার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জায়গা থেকে আসলে ওতপ্রোতভাবে তারা যখন সর্বোচ্চ চেষ্টা করছেন, সেখান থেকে আসলে
সংখ্যা তৈরি করছেন। তো সেই সংখ্যার জায়গা থেকে একদিকে যেমন সংখ্যা তৈরি হয়েছে, পাশাপাশি যারা যাত্রী রয়েছেন তাদেরও আসলে একটা সংখ্যার জায়গা রয়েছে। তারাও বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তাদের ভোগান্তিও কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছেন। তবে তারা ধৈর্য ধরে আছেন।